আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করতো, তাহলে বাংলাদেশের এই দুর্দশা হতো না। একটা সময় আমি এই কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার মধ্যে একটা বন জঙ্গলময় রাষ্ট্র, তুমি যদি একটা হিস্ট্রিটা পড়ো পাবা, একটা বন জঙ্গল দিয়ে পারে। ইভেন এখনো বাংলাদেশ মালয়েশিয়ার মানে 50% এর বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরা। অথচ সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে, তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে, তার যতটুকু সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে। এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে। এবং সেখানকার মানুষের মধ্যে এই ধরনের কনফ্লিক্ট না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যুব সংগঠন, ছাত্র, অনেকের সাথে আমাদের মিট হয়েছে, তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যখন রাজনৈতিক বক্তব্য দেন তখন কি করেন, গালাগালি করেন কিনা? বলছেন না, গালাগালি করি না। তো প্রতিপক্ষ ধরেন আপনি যদি 10 মিনিট বক্তব্য দেন, প্রতিপক্ষকে নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন? বলে যে আমি প্রতিপক্ষের নিয়ে বললে সর্বোচ্চ 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বলে, বাকি 9 মিনিট 30 সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি, আমি আসলে কি করতে চাই, আমার এজেন্ডা কি, সেটা মানুষের কাছে তুলে ধরে। আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায়, তার নিজের কোনো এজেন্ডা নাই, তার নিজের কোনো কথা নাই, সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই। অপর দল কি করতেছে, অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায়, সারাদিন শুধু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না। চাই আমরা? এই ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই 2024 অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো, গান গাইতো। সংসদ গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে। আমরা দেখেছি না সেটা? দেখেছি। মমতাজের মতো ব্যক্তি, সে হচ্ছে আমাদের এমপি, সে হচ্ছে আমাদের পলিসি মেকার। ওবায়দুল কাদেরের মতো একজন সাইকোপ্যাথ, সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার। হাসিনার মতো একজন রক্ত খেকো, সে বলছে তার রক্ত নাকি তার নেশা। এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে, সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল, নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো। এ কেমন কথা? এটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে, রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে। রাষ্ট্র তো ধ্বংস করছেন, রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো। এই ধরনের পলিটিক্স আমরা দেখেছি। এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত 24 অনুষ্ঠিত হয়েছে। 24 হঠাৎ করে হয় নাই, এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের কি মেসেজ দিতে চাই? আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে, যারা দক্ষ হবে, যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তুলবে। তাদের দেশপ্রেম নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না, তাদের অ্যাক্টিভিজমগুলো সেটা প্রমাণ করবে। তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। অথচ আজকে আমাদের রাজনীতিবিদ মানে হচ্ছে সততার দিকে থেকে সবচেয়ে বেশি, এবং অসৎ হওয়ার যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয়, আমাদের দেশের রাজনীতিবিদরা হবে অসৎদের মধ্যে সবচেয়ে ফার্স্ট। আজকে দেশপ্রেমের কথা বলে বলে আমাদেরকে বারবার বলা হয়েছে, বিভিন্ন চেতনার বয়ান হাজির করা হয়েছে, অথচ রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে। যে পরিমাণ লুটপাট গত 15 বছর করা হয়েছে, একটা পরিসংখ্যানে এসেছে এই 15 বছরে শুধু বাংলাদেশ থেকে লুট করে যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের মতো একটা কান্ট্রি 4 বার বাজেট করা যায়। অবাক হচ্ছ তুমি? কার টাকা এগুলো? তোমার, আমার, আমাদের টাকা। আমাদের টাকা আমাদের কাছে নাই। এজন্য আমরা দিন শেষে সারাদিন কষ্ট করি, কিন্তু দিন শেষে আমাদেরকে একটু ভালো খেয়ে পরে বাঁচতে পারে না আমার দেশের মানুষগুলো। এজন্য তোমাদেরকে দায়িত্ব নিতে হবে, পরিবর্তন করে দিতে হবে, এই সমাজকে চ্যালেঞ্জ করতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে যে হয়তো আমাদের নেতা হবেন, ভালো করে চালান, সৎভাবে চালান, আর যদি না পারেন সরে যান, রাস্তা ক্লিয়ার করে দেন, চেয়ার ছেড়ে দেন, অসংখ্য ব্যক্তি আছে এখানে বসার মতো। এজন্য আমাদেরকে বলা হয়েছে যে কে চালাবে, কে করবে? আমরা বলেছিলাম কি বিকল্প, কি বলছিলাম? বিকল্প, আমরাই বিকল্প। তাহলে আমি কি আমার এই ভাই এবং বোনদের কাছে এই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবেসে
সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে, সৎ হয়ে, দক্ষ হয়ে এই সমাজকে গড়ে তুলবে। পারবা না? পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মেসেজ দিতে চাই। ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমে 5 to 10% আমরা প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল রেখে কাজ করি। বাকি 90% হচ্ছে একজন ব্যক্তিকে গড়ে তোলা। এই ব্যক্তিকে গড়ার ক্ষেত্রে আমরা 3টা জায়গায় ফোকাস করি। নাম্বার 1 হচ্ছে তার একাডেমিক যোগ্যতা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। সে এসএসসি তে যা রেজাল্ট করেছে ইন্টারমিডিয়েটে তার চেয়ে ভালো রেজাল্ট করবে। এরপরে সে ইন্টারমিডিয়েটে যা করেছে তার অনার্স ওই লেভেলে সে আরো ভালো করবে। এভাবে করে মোটিভেশন দিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা হয়। তার মানে একাডেমিকলি সে যেন সবচেয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে। নাম্বার 2 হচ্ছে তার একাডেমিকের যোগ্যতার পাশাপাশি তাকে দক্ষ হইতে হবে। তাকে তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। তাকে এই সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য, লিডার হওয়ার জন্য, সমাজের পলিসি মেকিং এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা তার মধ্যে বিল্ড আপ করা হবে। তার মধ্যে সফট স্কিলগুলো তৈরি করা হবে। সে যেন পুরো পৃথিবীতে কম্পিটিশন করার মতো ক্যাপাবল হতে পারে সেভাবে তৈরি করা। তোমাদেরকে একটা মজার তথ্য দিই, আমরা একটা সায়েন্স ফেস্ট করেছিলাম ঢাকাতে গত বছর ডিসেম্বরে। এই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে গত কয়েক মাস আগে ইউএসএ তে ওয়ার্ল্ড একটা কম্পিটিশনে 3rd পজিশন ধারণ করছে এবং সে আমাকে এখান থেকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে 3rd হয়েছি। তাহলে আমরা এভাবে করে এই সমাজের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট নয় বরং ওয়ার্ল্ড ওয়াইড সে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জনের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা। তুমি আমাদের কর্মপদ্ধতিটা স্টাডি করতে পারো, আমাদের ওয়েবসাইটে স্টাডি করতে পারো। আমি আবারও বলছি, আমাদের আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে তোমাদেরকে শিবির করতেই হবে এরকম কোনো মেসেজ আমাদের থাকবে না। বাট তুমি শিবির সম্পর্কে জানো, জানার পর যদি তোমার কাছে মনে হয় যে শিবির ভালো কাজ করছে তাহলে তুমি শিবিরকে সহযোগিতা করো। আল্লাহ তাআলা কোরআনে বলছে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো, সে যেই হোক। আর যদি দেখো যে কেউ অসৎ কাজ করছে তাহলে তুমি তো সহযোগিতা করবাই না, বরং সেটাকে তুমি ইগনোর করবা, সেটাকে বাধা প্রদানের জন্য চেষ্টা করবা যে এটা ভালো কাজ হচ্ছে না। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি, তোমাদের বাবা মা স্বপ্ন দেখছে, এই সবার স্বপ্নগুলোকে ধারণ করে তুমি নিজেকে তৈরি করবা। আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছো তারাই আগামী দিনের কি একজন খালিদ বিন ওয়ালিদ হবা। তোমাদের মধ্য থেকে ইবনে সিনার মতো ব্যক্তিত্ব তৈরি হবে, তোমাদের মতো ইবনে খালদুনের মতো ইতিহাসবিদ তৈরি হবে, তোমাদের মধ্য থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিত্ব তৈরি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় ঘুমাতেন না, কারণ কি? তিনি চিন্তা করতেন এই দিনের বেলায় যদি আমার রাজ্যে বা আমার এই খেলাফতে মানুষগুলো কোনো প্রয়োজনে আমার কাছে আসে, আমাকে যদি না পায় তাহলে তো এটা তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর কাছে। আবার রাতের বেলায় তিনি ঘুমাতেন না, রাতের বেলায় তিনি সারা রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতেন, কে কি সমস্যায় আছে, কে কি অভাবগ্রস্ত আছে, রাষ্ট্রের কার কি প্রয়োজন আছে। তাহলে আমরা এমন শাসক বাংলাদেশে আগামী দিনে দেখতে চাই। আর এই শাসকগুলো তৈরি হবে আজকে আমার সামনে যারা বসে আছে, আমি যাদের চোখে চোখ রেখে কথা বলছি, এই মানুষগুলো আগামী দিনে তৈরি হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ছাত্র শিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা চালানো হয়, বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে। এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না। আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না। আমাদের হাতে অনেক কাজ পড়ে আছে। একটা গল্প বলি, বলবো? সময় তো অনেক হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে, ডিবেট হচ্ছে তাদের। তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো পরবর্তীতে প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে? সিংহ, বনের রাজা, মানে বনের যিনি কর্তা রাজা, তার কাছে যেতে হবে। তো বাঘ এবং গাধা সিংহের কাছে আসলো, মহারাজ একটা বিচার নিয়ে এসেছে। সরি, কি বিচার? বিচারটা হলো যে গাধা বলতেছে যে বাঘ বলতেছে ঘাসের রং সবুজ, কিন্তু আমি বলতেছি ঘাসের রং হলুদ। এখন আপনিই বলেন ঘাসের রং কি? বলছে হ্যাঁ হলুদই তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এখন বিচার করেন, এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন। তো বাঘকে বলা হলো যে তোমার শাস্তি হলো তুমি আগামী 2 মাস কোনো ধরনের গর্জন দিতে পারো। বাঘ কিন্তু গর্জন করে, তোমার 2 মাস গর্জন দেওয়া বন্ধ। এবার গাধা তো নাচতে নাচতে চলে গেল, খুব খুশি, ভালো বিচার পাইছে সে। এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কি বিচার করলেন? আপনি কি জানেন না ঘাসের রং সবুজ? অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ। আপনার মাঝে আরো কয়েকজনকে ডাকেন, তারা বলুক ঘাসের রং কি সবুজ। তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলেন? বললো যে তুমি একটা গাধার সাথে
2 ঘন্টা সময় নষ্ট করছো, ঘাসের রং সবুজ না হলুদ, এজন্য তোমাকে আগামী 2 মাস কোনো গর্জন দেয়া বন্ধ করে দিয়েছে। এজন্য আমাদের সমাজেও বিভিন্ন জন অহেতুক নিজের কোনো কর্মসূচি নেই, কোনো এজেন্ডা নাই, সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে, 10 মিনিট বক্তব্যের মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায়। এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যে সমাজে বেড়ে উঠবা, তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা, অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে। মেহেরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও, একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও, একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও, দেখবে এটা তোমাকে সামনের দিনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এজন্য আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনা ধার উন্মুক্ত করে দিয়েছে, আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না। আমরা কি আবার আরেকটা জুলাই করব? আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন, আমাদের ভাইয়েরা জীবন দিবেন, বোনেরা জীবন দিবেন? বারবার কতবার জীবন দিবে এভাবে? তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? আমরা কি বাংলাদেশে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না? এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের আবু সাইদদের প্রতি দায় আছে, আমরা অনুভব করি, তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পারছি। এজন্য তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবো তো? আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব। নজরুলের উক্তি দিয়ে শেষ করছি, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।